গল্পের নাম শেষ বিদায় স্টোর। লেখক মির্জা সাহারিয়া। ঘড়িতে 11:31। গেরাম মফস্বলের জন্য প্রায় মাঝরাত বলা যায়, তবে তা হেলাল উদ্দিনের জন্য রাতের প্রথম ফোরও নয়। গভীর থেকে গভীর রাত তার কাছে কেবল শুধুমাত্র সাধারণ এবং স্বাভাবিক। বছর 10 আগে দেওয়া এই দোকানটি একমাত্র সম্বল। সারাদিনটা মামুন দেখে শুনে রাখলেও রাতের ছোকরাটাকে দোকানে একদণ্ড বসিয়ে দেওয়াও যেন অসম্ভব। তার এক কথা, কাপনের কাপড় বন্দি কফিন। রাতের দিকটায় সে সামলাতে পারবে না। এমনিতেই তার নাকি এসবে বিরাট ভয়। অগত্যা তাই হেলাল উদ্দিন নিজেই রাতের এই সময়খণ্ডে দোকানে থাকেন। 12টা বাজলেই বন্ধ হয় দোকান। পিছনের পার্টিশনে একটি চৌকি পাতা থাকে। সবসময় রাতটায় সেখানেই ঘুমান হেলাল উদ্দিন। দোকানে যে মাল সামান আছে তার দাম বটে কম নয়, তাছাড়া অনেক সময় এদিকটায় চোর ছাঁচোরদের আনাগোনা বাড়ে। তা স্ত্রী সন্তানহীন সংসারে একলা কর্তা হিসেবে রাতটা এখানেই কেটে যায়। অন্তত গত বছর 7 থেকে তেমনটাই হয়ে আসছে। হেলাল উদ্দিন তার একমাত্র পিতাকে মৃত্যুর কাপড়ে জড়াতে পারেনি। একমাত্র টাকা আর 3.5 হাত সেই কাফনের সংকটে। যদি না শেষবেলায় শহর থেকে কাপড়খানা চেয়ারম্যান সাহেব নিজে আনার তদবির করত, তবে হয়তো দাফনটাও তাকে এই বিশেষ কাপড় ব্যতীত করাতে হতো। গ্রামের গরিব মানুষদের জন্য মৃত্যু নামক বিয়োজন যেন আরেক আতঙ্ক নামক ছিল সে সময়। তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয়, সেই জন্য এই ভিন্নধর্মী ব্যবসায় তার আগমন। প্রত্যেক প্রিয়জনকে তার তো এক সময় বিদায় জানাতে হয়। শেষ বিদায়ের বেলায় যেহেতু তার প্রয়োজন পড়ে, তাই সে দোকানের নাম রেখেছে শেষ বিদায় স্টোর। মানুষের হায়াত ফুরালেই যে স্টোরে একমাত্র পাওয়া যায় ক্রেতার ছোঁয়া। হাতঘড়ি উঠিয়ে সময়টা আরেকবার দেখে নিলেন হেলাল উদ্দিন। বড় কাঁটাটা 9 ঠেকেছে, অর্থাৎ 11:45। মেঘের আওয়াজ হুড়ুম করে কানে আসলো। আজকে আকাশটা মোটেও ভালো না। এই বুঝি বৃষ্টি নামলো বলে। মাঝে মাঝে দমকা হাওয়া যেন সে কথাই জানান দিচ্ছে। কাঁচা রাস্তার ধারে থাকা এই শেষ বিদায় স্টোরের পাশে একটি ছোট্ট চায়ের দোকান আছে, রমিন মির্জার। হেলাল উদ্দিন উকি মারলেন, না, সেটাও বন্ধ। আজ একটু জলদিই বোধহয় লোকটা তল্পা গুটিয়ে নিয়ে পালিয়েছে। না হয় একটু গরম গরম চা খাওয়া যেত, সাথে 1 হাঁড়ি গল্প। কপাল খারাপ, কিছুই মিলল না। ভাবছেন দোকানটা বন্ধ করে শুয়েই পড়বেন কিনা। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আশপাশে দূর দূরান্ত অবধি কোনো ঘর নেই। মাইল 2 যেই বাড়িগুলো থেকে মিঠি মিঠি আলো আসতো সেগুলো বন্ধ। বোধহয় কারেন্ট চলে গিয়েছে। অবশ্য কারেন্ট যাওয়া আসা কখন করে তা হেলাল উদ্দিনের জানা নেই। এই দোকানটায় বিদ্যুৎ সংযোগ নেই। দিনের অন্ধকারে হাত পাকা, আর রাতের অন্ধকারে তেলের কুপি দিয়েই কাজ চলে যায়। যে দোকানে অঘটন ছাড়া কোনো ক্রেতা আসে না, তার জন্য এটুকুই যথেষ্ট। না, এই আবহাওয়ায় এইভাবে বসে থেকে লাভ নেই। আসন থেকে নেমে দাঁড়ালেন তিনি। চোখগুলো টলে টলে আসছে। ঠান্ডা বাতাস যেন ঘুমের ঔষধের মতো কাজ করছে। বিছানায় নরম উষ্ণতা তাকে ডাকছে। এই ডাকে সায় দেওয়া ছাড়া যে আর উপায় নেই। টিনের শাটার নামিয়ে দিয়ে হাতে তেলের কুপি নিয়ে পা বাড়ালেন মাঝের পার্টিশনের দিকে। দেয়ালে সারিবদ্ধভাবে হেলিয়ে রাখা কফিনগুলো যেন মহাপ্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে দোকানের বেশিরভাগ জায়গা জুড়ে। বাকি যে অংশটুকুতে আলমারির অবস্থান, তাতে রয়েছে কাফনের কাপড়, একগুচ্ছ আধিপত্য, সাথে আছে জানাজা দাফনের সময় প্রয়োজনীয় কিছু জিনিসের সমাহার। পার্টিশনের দরজা খুলে নিজ দোকানের ছোট শয়নকক্ষে প্রবেশ করলেন হেলাল উদ্দিন। বিকট শব্দে আকাশ গর্জে উঠল। কানে ভেসে আসলো বৃষ্টির ঝুমঝুম আওয়াজ।
আকাশটা বোধহয় আজ সারা রাতই এমনই করবে। বিছানায় বসে কুপির আলো এক ফুঁয়ে নিভিয়ে দিলেন, গা এলিয়ে দিলেন নরম উষ্ণ গদিকে। আহ, সে কি আরাম, যেন এক টুকরো নেয় জান্নাত। মনে মনে আয়াতুল কুরসি সহ যাবতীয় দোয়া পাঠ করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলেন বোঝা গেল না। ক্ষণিক্ষণ পর তার নাক ডাকার আওয়াজ নিশ্চিত করলো যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে প্রাণটা। কতক্ষণ ঘুমিয়েছিলেন বোধহয় হয়নি। ফট করে হওয়া এক আওয়াজে তার ঘুমটা ব্যাঘাত ঘটল। চোখ মেলে অন্ধকারের সামনে তাকিয়েছিলেন কয়েক সেকেন্ড। বোঝার চেষ্টা করছিলেন আওয়াজটা কিসের। খটখট আওয়াজটা একটু পরপরই হচ্ছে, থেমে থেমে সময় নিয়ে। আচ্ছা, কোনো কফিন কি অন্য কফিনের সাথে ধাক্কা খেয়ে এমন শব্দ তুলছে? কিন্তু এত ভারী জিনিসগুলো এভাবে নড়ছে কেন? নিশ্চয়ই দমকা হাওয়া তার বদ্ধ দোকানে চলে এসেছে চোরের মতো। মাস্টার, ঘুমাইছো নি? চাপা একটা কণ্ঠস্বর ভেসে এলো, সাথে এলো কিছু খটখট আওয়াজ। কে? মাস্টার, আমি। হেলালুদ্দিন শোয়া হতে উঠে বসলেন। একসময় মাধ্যমিক স্কুলটাতে পড়িয়েছিলেন, সেই থেকে গ্রামের বেশিরভাগ লোক তাকে মাস্টার নামেই ডাকে। এই পরিচয় তাকে একদমই বিরক্তি দেয় না, তবে সময়টা তাকে হতাশ করলো। হাত ঘড়ি রেডিয়ামটা বলছে রাত 1টা পার হয়েছে। এত রাতে এত সুন্দর একটা ঘুম! ইস, লোকটা বড্ড অসময়ে তার কাছে এসেছে। মাস্টার, আমি পাশের গ্রাম থেকে আসছি। আমার একটা লোক মারা গেছে। তুমি যদি আমাকে কিছুটা কাপন দিতা। তীব্র অনিচ্ছা সত্ত্বেও গরম বিছানাটা তাকে ছাড়তে হলো। আচ্ছা, একটু দাঁড়ান। চপ্পল দুটো পায়ে চাপিয়ে মাতাল পায়ে এগিয়ে গেলেন পার্টিশনের দরজার কাছে। রাত বিরাত দোকান পাহারা দিতে গিয়ে খদ্দেরের দেখা মেলাটাও তার কাছে নতুন নয়। বেশ অনেকবার এমনটা তার সাথে হয়েছে। পাশের গ্রামগুলোতে কেউ মারা গেলে তাদের লোকেরা মাঝরাতেই এসে দাপনের সরঞ্জাম নিয়ে যায়, সকাল হতেই জানাজা পড়ে দাফন দিবে বলে। দৃশ্যপট তার কাছে নতুন নয়, কিন্তু শব্দটা এই প্রথমবার শুনেছে। শাটারগুলো টিনের তৈরি, তারপরও তার থেকে খটখট শব্দের উৎপত্তি হচ্ছে কিভাবে? কুপি হাতে নিয়ে শাটারের কাছাকাছি আসলে আধ খোলা চোখ কুপির আলোয় সঠিক চাবি বাছাই করে খুলতে লাগলেন তালা। কষ্ট নিও না মাস্টার, খুব বিপদে পড়ে আইছি। তার উপর আসমানটাও কি যে লাগাইলো, আইতেও তাই দেরি হইয়া গেল। তালা খুলে পাশে রেখে এক পাশে শাটার তুলে দিলেন হেলালুদ্দিন। কই আপনি? অন্ধকারে অজানা ব্যক্তিকে খুঁজতে লাগলেন হেলাল। কি লাগবে? আমি সাইডেই আছি। তুমি আমাকে একটি কফিন, একটা কাপন আর একটি খাটিয়া দাও। খাটিয়া? খাটিয়া তো আমার কাছে নাই। এটা তো স্থানীয় মসজিদে থাকার কথা, তাদের সাথে যোগাযোগ করে নিন। কইছি তো, ওরা কয় খাটিয়া দিব না। তোমার ধারে তো সব কিছুই আছে, খাটিয়াটাও তো থাকার কথা। আমি ওটা বেচি না, ওটা কিনতে হলে আমার কাছে আগে অর্ডার দিতে হয়। আগে জানতাম না, অবশ্য জানলেও কাম হইতো না। মরণ কি আর অগ্রিম টিকিট নিয়ে আসে কও? তা তো আসে না। কি কি নেবেন তাইলে? আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তাহলে কফিন আর কাফনের কাপড়টাই দাও। আচ্ছা, ঠিক আছে। হেলালুদ্দিন শাটারের পাশ থেকে ভিতরের দিক থেকে অগ্রসর হতে নিলেন। পর মুহূর্ত থেকেই অজানা লোকটাকে উদ্দেশ্য করে বললেন, কফিন যে নিয়ে যাবেন, গাড়ি কোথায়? গাড়ি লাগবো? এত ভারী কফিন একলা উঠাবেন কিভাবে? তাও তো সঠিক। এত রাইতে এখন আমি গাড়ি পামু কোথায়? এক কাজ করেন, কাফনের কাপড়টাই নিয়ে যান। লাশ কাফন পরাইয়া মাটিতে দিয়ে দেবেন, সমস্যা হবে না। দাফনের ক্ষেত্রে কফিন ম্যান্ডেটারি নয়। কাফন দিয়াই কাজ চলবো? হ্যাঁ, নাও, বেশ নিশ্চিন্তে। দাও, আমার মইটা দেইখা তাইলে একখান কাফনের কাপড় দাও।
কাপনের কাপড় আবার মোটা চিকন হয় নাকি? সব কাপড়ই এক, মোটাও না চিকনও না। পলিব্যাগে মোড়া একটি কাপড় নিয়ে শাঁটারের দিকে এগিয়ে গিয়ে বললেন, কই আপনি? এই নেন, এর দাম 250 টাকা। এত রাতে কষ্ট করে এসেছেন, এর জন্য 50 টাকা ছাড়, 200 টাকা দিন। অন্ধকারের ভেতর থেকে একটি হাত বের হয়ে কাপড়টা নিলেন। আরে, এ তো দেখি অনেক পাতলা, এই দিয়ে তো আমার ঠান্ডা যাবে না। মানে? মানে এই ঝড় বৃষ্টির রাতে এত পাতলা কাপড় মাটিতে তো মেলা ঠান্ডা। ছোট্ট শ্বাস ফেলার শব্দ এলো হেলালের কাছ থেকে। আমি মোটেও মজার মেজাজে নেই। নিলে নেন, নয়তোবা আমাকে ছেড়ে দেন, আমি ঘুমাবো। আচ্ছা, তাইলে তুমি আমারে আরেকটা কাফনের কাপড় দাও। দুইটা একসাথে করলে যদি কিছুটা কম হয়। আজব মানুষ আপনি, প্রথমে বললেই হতো। আর কিছু লাগবে বলেন, নয়তো পরে আবার বলেন না যে এটা লাগবে ওটা লাগবে। লাশের গন্ধ তাড়াই কেমনে? তোমার কাছে কি কিছু আছে? গোলাপ পানি আছে। হেলালুদ্দিন ঘরের ভিতরে ঢুকে কিছু প্রয়োজনীয় জিনিস আনে। এই নেন, সর্বমোট 450 টাকা দেন। আচ্ছা, টাকাটা কি কাল সকালে দিলা হয় না? আসলে আমি বড় বিপদে পড়া তোমার দ্বারস্থ হইয়াছি। এখন তুমি যদি... চুপচাপ কিছু একটা ভেবে গেলেন হেলালুদ্দিন। হয়তো গ্রামের গরিব কিংবা অসহায় কোনো পরিবার হবে। ব্যবসায়িক নিয়তের পাশাপাশি সদকা হিসেবে অনেক সময় সে সাহায্য স্বরূপ অনেক কাপড়ই দান করেছে। আজকেও যে তা করা সম্ভব না তা না, তবে লোকটার কথা কেমন যেন এলোমেলো। হয়তো তাদের দুইজন মারা গিয়েছে, তাই দুটো কাপড় নিয়েছে। না, এ নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছে সে। পরিবারের সদস্যদের হারিয়ে লোকটা হয়তো বিপর্যস্ত, শোকাহত, তাই কথায় তালগোল পাঠিয়েছে। রেখে দিন, টাকা দিতে হবে না। তোমারে ধন্যবাদ মাস্টার। তোমার মতো ভালো মানুষ আছে বইলেই দুনিয়ায় এখন ধ্বংস হয় নাই। কিছুটা হেয়ালি যেন ফুটে উঠল আগস্তকের কথা। অথচ কত মানুষই তো রূপ বদলালো ক্ষণে ক্ষণে। কত রাইতের আড়ালে যে চাপা পইড়া গেল সেই কুকর্ম, আল্লাহ মালুম। ঠিক বুঝলাম না। যাই মাস্টার, আমার হাতে সময় নাই। তুমি ভিতরে যাও, আর সাবধানে থাইকো। এত রাইতে তোমার ঘুমে পীড়া দেওয়ার জন্য ক্ষমা করে দিন। ক্রমেই আওয়াজটা যেন কমে এলো আগস্তকের কাছ থেকে, যেন সে হেঁটে হেঁটে দূরে কোথাও চলে যাচ্ছে। কি বা করতাম কও? এরা জানাজার পড়াইব না, দাপন ছাড়াই মাটি চাপা দিব। যদি এই কাপড় দুইটা আমার কবরে সম্বল হয়, তাতেই মেলা। যাই মাস্টার, ভালো থাইকো।